প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত 3 দিন ধরে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তো এটি দ্বিতীয়বারের মতো হচ্ছে, আর বিভিন্ন দল তাদের মতামত দিচ্ছেন এবং গত কয়েক মাস ধরে কিন্তু আসলে বিষয়টি চলছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বসছে এবং তারা তাদের পর্যবেক্ষণ সিদ্ধান্ত দিচ্ছে। তো কিছু কিছু বিষয়ে দলগুলো সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে রাজি হচ্ছে, কিছু কিছু বিষয়ে খুবই কম সেগুলো যদিও সংখ্যায়, আর বেশিরভাগ বিষয়ে তারা ঐকমত্য পোষণ করতে পারছে না। এই কিন্তু হয়ে এসেছে গত কয়েক মাসে। তো এই দফায়ও 3 দিন ধরে যে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, এখানেও দেখা গেল আলোচনা হচ্ছে অনেক বিষয়ই। অনেক দল আসছে, 32টি দলের সঙ্গে আলোচনা হবার কথা। তো সবগুলো দলই একে একে আসছে, আলোচনা করছে, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, দলগুলো তাদের পর্যবেক্ষণ দিচ্ছে। কিন্তু ঐকমত্য বলতে যে কথাটি আমরা বুঝি, কনসেনসাস, সেটি কিন্তু হচ্ছে না। তো তার মানে কি? আর সরকার অপেক্ষায় আছে একটি জুলাই সনদ ঘোষণার, আর সেটি হতে হলে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হতে হবে। আর ঐকমত্য হয়েছে, কনসেনসাস হয়েছে, এমন বিষয়গুলো কিন্তু জুলাই সনদে উঠে আসবে। আর জুলাই সনদ সবগুলো রাজনৈতিক দলের সই করবার কথা, বাট সেটি সম্ভব যখন সর্বসম্মতিক্রমে ঐকমত্যের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত হবে, আর সেই সনদ সবাই সই করবে, তবেই সেটি সম্ভব। তো এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, জুলাই কিন্তু এসেই গিয়েছে দোরগোড়ায়, বাট ঐকমত্য হচ্ছে না অনেক বিষয়ই। তো বিষয়টি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে গেছে। সো অনেকেই ভাবতে শুরু করেছে যে আসলে কি হচ্ছে, ঐকমত্য কি হবে কোনো বিষয়ে? না হলে সরকার কি করবে? জুলাই সনদে বা কীভাবে হবে? আর অন্যান্য বিষয়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো, সেগুলোই বা কীভাবে হবে? কারণ এক এক দলের এক এক মত আছে, এখনও সেই বিষয়টিতেও ভিন্ন মত আছে। তো তাহলে সরকার শেষ পর্যন্ত কি করবে? আর রাজনৈতিক দলগুলো তাদের পর্যবেক্ষণ দিয়েছে। কিছু কিছু দল যারা অনেকগুলো বিষয়ে ঐকমত্য পোষণ করছে এই সরকারের সঙ্গে বা সরকারের ঘোষিত সংস্কার কমিটিগুলোর প্রস্তাবের সঙ্গে, তারা তাদের কিছু পর্যবেক্ষণ দিয়েছে। ইন্টারেস্টিংলি গতকাল বুধবার দিন দিয়েছে, আজও দিয়েছে। তো আমি আজকে এই ভিডিওতে কথা বলবো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তিনি তার পর্যবেক্ষণ দিয়েছেন, বিশেষভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি এনসিসি বলা হচ্ছে, সেইটির বিষয়ে যেহেতু অনেকেই ডিসএগ্রি করছেন, এটি পরে হোক এরকম একটি দাবি কারো কারো মধ্যে আছে। তো এই জন্যে তিনি তার কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, উৎসাহ প্রকাশ করেছেন। সেইভাবে তিনি কিছু কথা বলেছেন নাহিদ ইসলাম, অর্থাৎ এনসিসি বিষয়ে তিনি কি ভাবছেন, এটি কি হয়ে যাওয়া দরকার, আর যারা বিরোধিতা করছে তাহলে তারা কেন বিরোধিতা করছে, এই বিষয়ে তার কিছু পর্যবেক্ষণ আছে, সেটি নিয়ে একটু কথা বলবো। আর ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, তিনিও তার পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি আসলে অন্য কিছু একটি বিষয় দাবি করেছেন। তার ব্যাপারটি আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান তিনি যা চেয়েছেন বা বলেছেন এই ঐকমত্য প্রসঙ্গে, আসছি সে আলোচনায়। আর আরও কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনিও তার দলের পক্ষ থেকে তার পর্যবেক্ষণ দিয়েছেন ঐকমত্য প্রসঙ্গে। তো এদের আলোচনাগুলো আমি একটু উঠিয়ে নিয়ে আসবো, একটু দেখবো তারা কি বলেছেন এক্স্যাক্টলি, পরে আমি আমার বিশ্লেষণ দেব। ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত ধৈর্য রাখবার জন্য। তো নাহিদ ইসলামকে দিয়ে শুরু করি। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন এই ঐকমত্য বিষয়ে, গতকালই তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বসেছিলেন, তিনি তার মত দিয়েছেন, তাকে তারা কিছু বলেছেন। তো সেই অভিজ্ঞতার আলোকে তিনি তার পর্যবেক্ষণ দিয়েছেন। তো নাহিদ ইসলাম যেটি বলবার চেষ্টা করেছেন, এনসিসি গঠনের বিরোধিতা, ফেসিবাদ টিকিয়ে রাখার চেষ্টা। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটি হবার কথা, সেই বিষয়ে যারা বিরোধিতা করছেন তাদের প্রসঙ্গে তিনি বলেছেন ফেসিবাদ টিকিয়ে রাখার চেষ্টা এটি, যারা এনসিসির বিরোধিতা করছে। তো একটু ডিটেইলে দেখে নেই তার বক্তব্য। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা মানে দেশে ফেসিবাদী কাঠামো ধরে রাখার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের তৃতীয় বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা জানতে চাই আপনারা কি আগের ফেসিবাদী কাঠামোয় থেকে যেতে চান? কারণ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসির বিরোধিতা করছে তারা মূলত সেই ফেসিবাদী ব্যবস্থার মধ্যেই থেকে যেতে চায়। তিনি আরো বলেন, মানবাধিকার কমিশন দীর্ঘ 16 বছরে দেশের মানুষের পক্ষে একবারও মুখ খুলেনি। একইভাবে দুর্নীতি দমন কমিশন বা দুদক ও নির্বাচন কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ এই সংস্থাগুলো একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির অধীনস্থ হয়ে পড়েছিল। নাহিদ ইসলাম বলেন, নির্বাহী বিভাগের অযৌক্তিক ক্ষমতা হ্রাস করে ভারসাম্য তৈরি করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই উদ্দেশ্যে আমরা এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন করেছি। তবে এনসিসির কাঠামো কেমন হবে তা নিয়ে আরও আলোচনার দরকার আছে। তিনি মত দেন, এনসিসির সদস্য হিসেবে সশস্ত্র বাহিনীর প্রধানকে রাখা উচিত নয়। একইভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির উপস্থিতিও এই কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তো এই ছিল এই ঐকমত্য প্রসঙ্গে, বিশেষভাবে এনসিসি প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্য। এইবার দেখে নিচ্ছি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু কি বলেছেন। দেশ রূপান্তর তাকে কোট করে হেডলাইন করেছে, ভালো আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত্য হচ্ছে না। এবি পার্টি চমৎকার কিছু কথা বলেছেন, ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 32টি রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এর আগে দলগুলো নিজেদের কয়েক মাস ধরে বক্তব্য উপস্থাপন করার জন্য আলাদা আলাদা বৈঠক করার সুযোগ পেয়েছিল। তারপরও গত 3 দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো বিষয় ঐকমত্য হচ্ছে না। ইতিমধ্যে এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়ই চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি, যা খুব দুঃখজনক। আজ বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, জনগণ চায় আমরা একটা ঐকমত্যে পৌঁছাই। নাগরিকগণ এতদিন যাদেরকে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন, তারা যখন সংস্কারে অনাগ্রহী হয় তখন জনগণ কিছুটা হলেও হতাশ হয়। এর আগে ঐকমত্য কমিশনের সভায় প্রদত্ত বক্তব্যে মঞ্জু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে দলের অভিমত তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার চাইতেও মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রচলিত পদ্ধতিতে একজনকে পায়ে হাত দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হওয়া যায়। সেজন্য আমরা চাই প্রচলিত পদ্ধতির পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যের বাইরে একটা ইলেকটোরাল কলেজ গঠনের প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করে। প্রধানমন্ত্রী মেয়াদ সম্পর্কিত আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে, সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে 2 বারের বেশি বিরামহীনভাবে বা অন্য যে কোনোভাবে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেই ব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে প্রবর্তনের রাজনৈতিক সংস্কৃতি অনুপস্থিত বলে মনে করলেও জাতীয় ঐকমত্যের স্বার্থে এবি পার্টি তার অবস্থান পরিবর্তন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের পক্ষে মত দিয়েছে। এইবার আমরা চট করে দেখে নেব ইসলামী আন্দোলন কি বলেছে। আমি আগেই মেনশন করেছিলাম, তাদের বক্তব্য আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। ইসলামী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা গাজী আতাউর রহমান, একটু চট করে দেখে নিই তিনি কি বলেছেন। এক্সকিউজ মি। মৌলিক সংস্কারে একমত না হলে গণভোটে যেতে হবে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করছে। কেউ কেউ বলতে চাইছেন এটা এখন গঠন না করে পরে গঠন করা যেতে পারে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারই শুধু নয়, বরং স্বাধীনতার পরে অতীতের সকল সরকারই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, দলীয়করণ করেছে। সেটা রোধ করার জন্যই এনসিসি প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি। এনসিসি নির্বাহী বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ করবে না, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য নিয়োগে কাজ করবে।
দেশের অতীত বিবেচনায় দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরি। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এই অভিমত ব্যক্ত করেন তিনি। বৈঠকে ইসলামী আন্দোলনের 2 যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ অংশ নেন। আতাউর রহমান বলেন, এনসিসি নিয়ে আতঙ্কের কিছু নেই। যারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অনাগ্রহী তারাই কেবল এনসিসি নিয়ে দ্বিমত করতে পারে। তিনি বলেন, কোন রাজনৈতিক দল এনসিসি প্রতিষ্ঠার মতো মৌলিক সংস্কারমূলক কাজ পরে করার ব্যাপারে মত দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রধান দাবি হলো দেশকে আগামীর যে কোনো স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করা। আগামীতে আর কোনো স্বৈরাচার যাতে জেঁকে বসতে না পারে সেই জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার হতেই হবে। এতে যদি কোনো রাজনৈতিক দল দ্বিমত করে বা রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে এই ধরনের মৌলিক সংস্কারের জন্য গণভোটে যেতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো দেশের জনমতকে ধারণ করে, এটা সত্য। কিন্তু যদি স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত রাখার মতো কোনো বিষয় সামনে আসে তাহলে জনগণকে সরাসরি মতামতে অন্তর্ভুক্ত করতে হবে। আর তাদের এই বক্তব্যে এই নিউজটিতে কিছু কমেন্টস হয়েছে, আমি 2-1টি কমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, যারা রাজনীতিকে ব্যবসা মনে করে পুঁজি খাটিয়ে ক্ষমতা দখল করে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। আরেকজন লিখেছেন অ্যাগ্রিড, অর্থাৎ ইসলামী আন্দোলন যা বলেছে গাজী আতাউর রহমান তার সঙ্গে তারা একমত পোষণ করেছে। আরেকজন বলেছেন কমেন্টার, ওনার কথা একেবারেই সঠিক। বিএনপি নিজেকে এত বড় দল মনে করে শুধু জনগণের দোহাই দেয়। জনগণ এটা চাই ওটা চাই, তাহলে সংস্কার, নির্বাচন এবং বর্তমান সরকার কতদিন ক্ষমতায় রাখা উচিত এই নিয়ে একটা গণভোট হওয়া উচিত। তারপর বিএনপির পক্ষে জনমত বেশি হলে তাদের কথায় সবকিছু হবে। মেক সেন্স? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। এই হনুমান হওয়া চিরতরের জন্য বন্ধ করতে হবে। খুব মজা পেলাম প্রিয় দর্শক। তো আমি 2-1টি কথা বলবো ভিডিও শেষ করবার আগে। তো নাহিদ ইসলাম যা বলেছেন ওখান থেকে আবার শুরু করি। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যারা বিরোধিতা করছে তারা আসলে ফেসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইছে। এই ছিল নাহিদ ইসলামের সুস্পষ্ট বক্তব্য। তো এখন তাই তো, জাতীয় সাংবিধানিক কাউন্সিল যদি হয় এবং তারা যদি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেয় তাহলে সেই নিয়োগগুলো হবে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং নিরপেক্ষভাবে দেওয়া সম্ভব হবে অপেক্ষাকৃত যোগ্যতম ব্যক্তিদের। তো এইটি প্রধান কাজ হবে এই কাউন্সিলের। তো এতে তো লোকসানের কিছু নেই, আর কারো আতঙ্কিত হবার কিছু নেই। হ্যাঁ, যদি কারো দুরভিসন্ধি থাকে যে আমরা যোগ্যতম লোককে সাংবিধানিক পোস্টগুলোতে আনবো না, আমরা খয়ের খাদের আনবো, চাটুকার শ্রেণীর গোলামদের আনবো, মোসাহেবদের আনবো, এরকম যদি কারো ভাবনা থাকে তাহলে তারা এটার বিরোধিতা করতে পারে। না হলে কোনো সৎ এবং আত্মমর্যাদা সম্পন্ন এবং জাতীয় স্বার্থ মাথায় আছে এমন কোনো লোকের পক্ষে, এমন কোনো দলের পক্ষে এর বিরোধিতা করা, এনসিসির বিরোধিতা করা মোটেই সম্ভব নয়। কিভাবে সম্ভব? এখানে তো শুধু ভালোই আছে, খারাপের তো কিচ্ছু নেই, ছিটে ফোটাও নেই। এর বিরুদ্ধাচরণ করবার মতো একটিও পয়েন্ট কেউ দেখাতে পারবে না। তাহলে কারা বিরোধিতা করছে, কেন করছে? নাহিদ ইসলামের সঙ্গে আমিও সেই প্রশ্নটি করতে চাই। আচ্ছা, এইবার যদি এবি পার্টিকে নিয়ে কথা বলি, তারাও কিছু চমৎকার কথা বলেছে। তারা বলেছে যে আমরা দেখেছি যারা নির্যাতিত হয়েছে অতীতে তারাও বিরোধিতা করছে। কেন করছে তারা এই বিরোধিতা? বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে, সোজা কথা। সো বিএনপি কেন বিরোধিতা করছে? তো এইভাবে এরকম পয়েন্টসগুলোতে, এরকম গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুগুলোতে বিএনপি যদি বিরোধিতা করতেই থাকে তাহলে শেষ অবধি কি বার্তা দেবে জনগণকে, ভোটারদের কি বার্তা দেবে বিএনপি? এইসব বিষয় চুলচেরা বিশ্লেষণ হবে একটা সময়। তো তখন বিএনপির কি জবাব থাকবে? নির্বাচন পরবর্তী সময় বিএনপির কি জবাব থাকবে যে কেন তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল করতে রাজি হয়নি? আচ্ছা, ইসলামী আন্দোলনের বিষয়ে যদি আসি, তারা যা বলেছে খুবই স্পষ্ট বক্তব্য এবং তারা তো গণভোটই চেয়ে ফেলেছে এবং তারা বলেছে যে এটি করতে হবে। কারণ দেখা গিয়েছে অনেক বিষয় ঐকমত্য আসছে না, রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না।
তাহলে গণভোট ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ প্রিয় দর্শক, আমার হারিয়ে যাওয়া বা হ্যাকড চ্যানেলটিতে এই বিষয়ে আমি আলাদা ভিডিও দিয়েছিলাম গণভোটের পক্ষে। তো ইসলামী আন্দোলনের বক্তব্য আমি সমর্থন করছি কমপ্লিটলি, আমি তাদের সঙ্গে এগ্রি করছি যে আসলে এই পরিস্থিতি এখন যেখানে যাচ্ছে, একটির পর একটি বিভিন্ন দফায় মিটিং হচ্ছে, মিটিং হতেই থাকবে, ঐকমত্য কমিশন আশা করতেই থাকবে যে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে, কিন্তু তারা করবে না। আমরা এই কথা পরিষ্কার বুঝে গিয়েছি, তারা তাদের বার্তা ইতিমধ্যে আমাদের দিয়ে দিয়েছে। তো যতই ঐকমত্য কমিশনের সদিচ্ছা থাক, সেটি পূরণ হবার নয়। আর সময় অতিক্রান্ত হচ্ছে। জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা করবার একটি তাড়া আছে, একটি দায় আছে সরকারের। সো কোনো কিছু সময় মতো হবে না। তাহলে তো সব কিছু বিবেচনা এখন মনে হচ্ছে, যেহেতু দলগুলো ঐকমত্যে আসতে পারছে না, তাহলে আর কোনো বিকল্পই দেখছি না। এবং এখন এইটাই হবে, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ অনেকের কাছে বড় না দেখছি। তারা মুখে শুধু স্লোগান দিচ্ছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ। এটি একটি আমার কাছে মকারির মতো মনে হয়। ইট সাউন্ডস লাইক আ জোক। অনেক ভাইটাল ইস্যুতে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ফেসিবাদকে চিরতরে দূরে রাখবার স্বার্থে, সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বার্থে যেই সব ভাইটাল ইস্যুগুলোতে একমত হবার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, অনেকগুলো দলই সেই একমত পোষণ করছে না ওই বিষয়গুলোতে। সো আমরা তাদের দেশপ্রেম কোন পর্যায়ে আছে সেটি নিয়ে প্রশ্ন করতেই পারি। আর সরকারও অসুবিধা আছে টেকনিক্যালি। তারা কার কথা শুনবে, কার কথা শুনবে না, কার কথা রাখবে, কার কথা রাখবে না। সো গণভোটই একমাত্র উপায়, আর কোনো বিকল্প আমরা দেখছি না। সরকার কি কি বিষয়ে সুপারিশ করেছে, সেই সুপারিশগুলো একদিকে থাকবে, আর রাজনৈতিক দলগুলো যেই যেই বিষয়ে একমত হয়েছে সেই সংক্ষিপ্ত বা ছোট প্যাকেজ সেইটি একপাশে রাখা হবে। এবং আরও অনেক কিছু ভাইটাল ইস্যু গণভোটে যুক্ত হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো নিয়ে বছর পর বছর কন্ট্রোভার্সি হয়েছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। তো সেই সব ইস্যুগুলো গণভোটে অন্তর্ভুক্ত হতে পারে। ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ডিসিশন চলে আসবে, একটা সিদ্ধান্ত জাতি পেয়ে যাবে। সো গণভোটের কোনো বিকল্পই নেই মনে হচ্ছে এখন। তো এই বিষয়টি সর্বমহলকে ভাবাবে, এবং এই বিষয়ে আমরা দাবি তুলব। আমরা যারা নিরপেক্ষভাবে চাই, সত্যিকার অর্থে একটি সংস্কার চাই, সত্যিকার অর্থে ঐকমত্য চাই, একটি গণতন্ত্রের উত্তরণ চাই, আমরা এই দাবি করছি। এবং এই দেশের সব মানুষ, আমি মনে করছি, অনতিবিলম্বে এই দাবি সামনে আনতেই হবে দেশের স্বার্থে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।